গল্পর সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী অগুবধূ সুন্দরীর দ্বিতীয় অধ্যায় শোনাচ্ছি। আপনাদের অমূল্য মতামত নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। গল্পের নায়ক সৌহার্দ্য শ্রেষ্ঠাকে বলছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ও, কী সিদ্ধান্ত? তুমি কি এখানেই থাকবে নাকি বাড়ি যাবে? বারে, আপনি অসুস্থ আর আমি হাসপাতালে পড়ে রয়েছেন, আর আপনি আপনার স্ত্রী হয়ে বাড়ি যাবো? তুমি তো দেখি আজকাল খুব বড়দের মতন কথা বলতে শিখেছ। শ্রেষ্ঠা আমার প্রতি প্রত্যুত্তরে একটু লজ্জা মিশ্রিত হাসি হাসল। সারাদিন কেটে গেল শ্রেষ্ঠা আমার কথায় সন্ধ্যের পরে বাড়িতে ফিরে গেল। বাবার কথা জানি না, আজকে একটু তাড়াতাড়ি আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ব। রাতের বেলায় হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঘুম কাতরা চোখে দেখতে পাই কেউ যেন আমার কেবিন থেকে বেরিয়ে গেল। মাথার ব্যথা অনেকটা কমে গেছে, কিন্তু আমি মেয়েটার পেছনে পিছু নিতে শুরু করি। একটি মেয়ে বোঝাই যাচ্ছে। পুরো সেদিনকার রাস্তায় দেখো মেয়েটার মতন বেশভূষা, যাকে দেখতে কিনা একদম শ্রেষ্ঠার মতো। আমি জানি না ওটা শ্রেষ্ঠা কিনা, কিন্তু যাই হোক, আজ ওকে ছেড়ে দেওয়া কিছুতেই চলবে না। এত রাতে লুকিয়ে লুকিয়ে আমার কাছে ও এমন কি কাজ আছে? আমাকে দূর থেকে ও দেখে কিছু একটা বলতে চায়, আমি শ্রেষ্ঠা কিনা সেটাও তো বুঝতে পারছি না। সব কিছু আজকে আমাকে জানতে হবে। মেয়েটা মাত্র আমার ঠিক কয়েক গজ দূরে। আমি সমস্ত নীরবতা ভেঙে অজ্ঞাতনাম্য ওই মেয়েটার পিছু নিলাম। হাসপাতালের বাইরে বেরিয়ে পড়লাম দৌড়তে দৌড়তে। আপ্রাণ চেষ্টা করছি ওকে পাকড়াও করার। তাড়াহুড়োতে ঘড়িতে দেখা হয়নি, রাত্রি কিন্তু তখন 1:30-2 তো বেজেই গেছে। লোকজন রাস্তায় এক প্রকার নেই বললেই চলে। চারিদিকে শুধু শূন্যতা। মেয়েটা ছুটতে ছুটতে এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ল। সৃষ্টিকর্তা যেন আজকে আমার ওপর একটু বেশিই সহায়। না হলে এত বড় একটা সুযোগ আমি কি করে ছাড়তে পারি? সর্বশক্তি দিয়ে ছুটে যাই, আর অমনি পা বাড়াতেই মেয়েটার হাতটা আমি খপ করে ধরে ফেললাম। আর সরিয়ে যা দেখলাম, যা অনুমান করেছিলাম ঠিক তাই। রাস্তায় দেখা ঠিক সেই মেয়েটা। নিজের সামনে যেন শ্রেষ্ঠাকেই দেখছি। মেয়েটাকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যাবার চেষ্টা করছে আপ্রাণ, কিন্তু আমার থেকে মুক্ত হওয়া এত ইজি নয়। কোথায় পালাচ্ছ? তোমার সব খেলা শেষ। ধরে ফেলেছি তোমাকে। তুমি কি ভাবছো তুমি খুব চালাক? ভালো হচ্ছে না, ছেড়ে দিন আমাকে। একটা অপরিচিত মানুষের কাছে লুকিয়ে লুকিয়ে যাওয়াটা কি খুব সহজ কাজ, খুব ভালো কাজ? ছেড়ে দিন আমায়, দয়া করুন আমায়। না না, কিছুতেই ছাড়বো না। আজ তোমাকে কিছুতেই ছাড়বো না আমি। সেদিন তো পালিয়ে বেঁচেছিলে, কি করে বাঁচবে আজকে তুমি? আপনার কোনো ধারণা নেই যে আমি কি করতে পারি। মেয়েটার কথা শুনে আমি যেন আরও বেশি অবাক হয়ে গেলাম। কে তুমি? আমার সাথে কেন তুমি এই লুকোচুরি খেলছো? কি চাও তুমি আমার থেকে? জানতে চান আমি কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতে চাই। আর আমি জানতে চাই, তাই তোমার ঠিক এর পেছনে ছুটে এসেছি। ঠিক আছে, বলবো। হাতটা ছাড়ুন। না, তুমি পালিয়ে যাবে। না, আমি কোথাও পালাবো না। যদি জানার ইচ্ছে থাকে প্লিজ আমার হাতটা ছাড়ুন, আমি সমস্ত কথা আপনাকে বলবো। তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো? তোমাকে আমি বিশ্বাস একদম করি না। কিন্তু আমার সাথে চালাকি করার একদম তুমি চেষ্টা করবে না, তবেই তোমাকে ছাড়বো। না না না, আমি কোনো চালাকি করব না, কথা দিচ্ছি। অগত্যা মেয়েটা হাত ছাড়াতেই ও আমার আওতার বাইরে রয়েছে এইটা ভেবে আমি ওর হাতটাকে হালকা করে ছেড়ে দিয়ে দেখলাম কি করে ও। মেয়েটা ওর বুকের ভেতরে হাত ঢোকাতেই কিছু একটা যেন বের করার চেষ্টা করছে। এই, তুমি কি করছো ওটা? ভয় পাবেন না, আমি আপনাকে যেটা জানতে চান সেটাই বলার চেষ্টা করছি। এই বলে অবাক করে মেয়েটা ভেতর থেকে একটা পিস্তল বার করে আমার দিকে ধরলো। এই, তুমি এটা করতে পারো না। এভাবে ধোকা দিলে তুমি আমাকে? ছি! তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। চুপ থাকো, একদম চুপ। বিশ্বাস তোমার কথায় মানায় না, তোমার মুখে তো একদমই না। তোমার সব শোধ আমি তুলব। কি বলছে মেয়েটা? ওর আমার ওপর কিসের রাগ, কিসের শোধ তুলবে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কি বলছো তুমি এসব? আমি তোমাকে চিনি না জানি না, কিসের শোধ তুলবে তুমি আমার ওপর? নাকি তুমি আমাকে পরিচিত কেউ? আচ্ছা, তুমি তুমি কি শ্রেষ্ঠা? প্রশ্নগুলো শেষ হতে না হতেই আমার পাশ দিয়ে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। মেয়েটা আমার দিকে পিস্তলটা তাক করে রেখে গাড়িতে গিয়ে উঠে দৌড়ে লাগালো। ভারী শিয়ানা তো। আমি তার পিছু নিয়েছি, একটু খেয়াল করতে না করতেই ও ঠিক আমাকে চোখের আড়াল করে বেরিয়ে গেল। আমি কিছুতেই এইভাবে ওকে ছেড়ে যেতে দেব না। আমি হাঁ করে ওই দৃশ্য দেখেছি, কিন্তু কি করব, ট্যাক্সিটা যে বেরিয়ে গেল। কিন্তু এটা যে শ্রেষ্ঠা নয়, এটা আমি অন্তত বুঝলাম। চেহারার মিল থাকলেও দুজনের আচার ব্যবহারের প্রচুর তফাৎ।
পরক্ষণেই বাবার কথা মাথায় এলো। আমি তো ছোটোবেলা থেকে তাকেই একজন ঈশ্বর ভাবতাম। এখন সেই মানুষটাই আমার সাথে এমন একটা জঘন্য কাজ করছে। আমি এখন কি করে যে তার পশুসত্তাকে লুকাবো সেটাই ভাবছি। আমি জানি না এই মেয়েটা শ্রেষ্ঠা না অন্য কেউ। আর যাই হোক না কেন, আমার বাবার মতন তো এত পশু নয়। আমার বাবা আমাকে মারতে চায় আর আমার ক্ষতি করতে চায়। আর আজকে রাতে আমার হাসপাতালে থাকার সিদ্ধান্ত জেনে এই পর্যন্ত চলে এলো মেয়েটা। কেউ সাহায্য না করলে এত ইনফরমেশন মেয়েটা পেলো কোথার থেকে? বাবার সাথে নিশ্চয়ই মেয়েটার কোথাও না কোথাও কন্ট্যাক্ট রয়েছে। তার না হলে এত ডিটেলসও কিছুতেই জানতো না। এইসব রহস্যের উন্মোচন আমাকে করতেই হবে। এতক্ষণে ছুটতে ছুটতে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। হাসপাতালের দিকে পা বাড়ালাম। 12টা তো অনেকক্ষণ আগেই বেজে গেছে। এখন 12টা থেকে 12:15 কি 1:30 কি 2টো কিছুই বুঝতে পারছি না। কেবিনে এসে শুয়ে পড়লাম, মাথার যন্ত্রণায় আবার ফেটে যাচ্ছে। সকালবেলা শ্রেষ্ঠা এসে দাঁড়ালো আর বাবা আসলো আমাকে রিলিজ করার জন্য। আমাকে সুস্থ হতে দেখে সবাই আনন্দিত। আমি জানি আমার এই আনন্দের পেছনে একরাশ ব্যর্থতা আর হতাশা। নিজের সন্তানকে খুন করতে না পেরে হয়তো এক ব্যর্থ পিতা তার মনের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারছে না। মিছিল উৎসুক করে বলল, দাদা তোর আজকে রিলিজ না রে? হ্যাঁ রে, আজকেই তুই বাড়ি যাবি? মিছিলকে দেখে একটা বুদ্ধি আসলো আমার মাথায়। কেবিনে আমি আর বাবা আর শ্রেষ্ঠা ছিলাম। বাবা গেল আমার আজকে সমস্ত রিলিজ করতে। মিছিলকে আমি বললাম, তুই আমার পাশে এসে বস, আমাকে জড়িয়ে ধর, আমি তোকে একটা কাজ দেব, তুই পারবি? তখন বলল, হ্যাঁ নিশ্চয়ই পারবো ভাইয়া। আচ্ছা তুই বল তো, কাল রাতে তুই ঘুমিয়েছিলি? হ্যাঁ। কার সাথে ঘুমিয়েছিলি? কেন, বাবার সাথে। কিন্তু বাবা ছিল তোর সাথে? হ্যাঁ ছিল, কিন্তু কি হয়েছিল জানো তো, রাতে না আমার একটু ভয় করছিল। ভয় কেন করছিল? বাবা ছিল তো। না ছিল না মাঝখানে। এ কি, এ তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। তুমি জানো তো, বাবা মাঝে মাঝে কোথায় বেরিয়ে যায়। রাতে আমার ঘুম ভেঙে গিয়ে দেখি বাবা আমার পাশে থাকে না। তুই বাবা কোথায় যায় এসব জানিস? না আমি তো কিছু জানি না। তাহলে তুই এই সময় কোথায় গিয়েছিলি সেসব বাবাকে জিজ্ঞাসা করিস না? না, বাবা রুমে আসতে টের পাই আমি। আচ্ছা তুই কি কিছু লক্ষ্য করেছিস? না তো। ও, এই শোন, তোকে একটা কাজ দেবো, দিবি করে? আর তার বদলে যা চাইবি তাই দেব। হ্যাঁ বলো। বাবার ফোনটা আমাকে একটু ম্যানেজ করে এনে দিতে পারবি? আর তুই আমাকে এটা হেল্প করলে আমার খুব সুবিধে হয়। এটা কোনো কাজ নাকি, আমি এক্ষুনি নিয়ে আসছি। মিছিল বেরিয়ে গেল। আর আমার ছোট্ট ভাইটা কিন্তু সত্যি খুব কাজের। আমি জানতে পারবো বাবার ফোন থেকে হয়তো কোনো না কোনো ক্লু পেলেও পেতে পারি। আর একবার ট্রাই করে দেখতে পাবো বাবার কল লিস্টটা। বাবা কোন কোন মানুষের সাথে যোগাযোগ রাখছে এই কল লিস্ট থেকেই সমস্ত জানা যাবে। এরপর মিছিল ফোনটা নিয়ে আসলো আমার কাছে। আমাকে নিয়ে এসে বলল, বাবা নিজের পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করা ফাইলগুলো আমি সেভ ওপেন করলাম। ভেতরে অনেকগুলো ফোল্ডার আছে। তার মধ্যে অনেকগুলো খুঁজলাম, কিন্তু কোনোটা খুঁজতে খুঁজতে, আরে এটা কার নাম্বার? বাবার ফোনে শ্রেষ্ঠার মতন একটা মেয়ের ছবি। মেয়েটার বেশভূষা একদম ওই মেয়েটার মতন যাকে গতকাল রাতে দেখেছি। তার মানে যেটা অনুমান করেছিলাম ঠিক তাই, বাবার সাথে এই মেয়েটার কোনোভাবে যোগাযোগ আছে। আমার মাথাটা ভন ভন করে ঘুরতে থাকলো। যা অনুমান করেছিলাম ঠিক তাই সত্যি হলো। এইবার আমার সমস্ত ধারণা যা যা বাবার সম্বন্ধে সব ঠিক। মেয়েটার সাথে বাবার রিলেশন কোনো না কোনো দিক দিয়ে ঠিক রয়েছে, কিন্তু আমাকে জানতে হবে কি ব্যাপারটা। এরপর ডক্টর এসে আমাকে রিলিজ করে দেয়। আমরা সবাই বাড়িতে ফিরে গেলাম। ডাক্তার কিছুদিন আমাকে রেস্ট দিতে বলেছে, তাই কয়েকদিনের জন্য অফিস ছুটি নিয়েছি। ড্রয়িং রুমে বসে দেখছিলাম মিছিলের সাথে টিভি। হঠাৎ আমার কাছে শ্রেষ্ঠা এলো। এই নিন, আপনার জন্য চিকেন স্যুপ বানিয়েছি। চিকেন স্যুপ? তুমি তৈরি করেছো এটা? হ্যাঁ আমি করেছি। কেন? তুমি এটা কবে শিখলে? তুমি তো চিকেন স্যুপ করতে পারো না। বারে, কে বললো আপনাকে? অদ্ভুত ব্যাপার। বিয়ের আগে শ্রেষ্ঠা আমাকে নিজেই বলেছে ও স্যুপ তৈরি করতে পারে না, আর এই কয়েকদিনের মধ্যেও ভুলে গেল স্যুপ কীভাবে তৈরি করে। তুমি আমাকে বলেছিলে
মনে নেই যে আমি স্যুপ তৈরি করতে পারি না? বিয়ের আগে আমার বাড়িতে এসে যখন তুমি আমার বাড়িতে গিয়ে রান্নাঘরে গিয়ে তখন বললাম আমি চিকেন স্যুপ খাবো। কী যে বলো না, তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এমন একটা কথা বলছো, তোমার কিচ্ছু মনে নেই। এসব কথা বলে কোনো না কোনোভাবে নিজেকে সাইড করে চেষ্টা যেন পালাতে লাগলো। এই, তুমি এত তাড়াহুড়ো করে এত কিছু ভুলে যাচ্ছ কী করে আজকাল বলো তো? খুব অদ্ভুত তো। আচ্ছা, এটা তো নিশ্চয়ই মনে আছে যে তার পরের দিন একবার আমরা একসাথে বসে টিভি দেখছিলাম, তোমার জন্মদিন ছিল, আর তোমাকে টেডি দিয়েছিলাম। টেডি? আমায়? তুমি একটা তুমি এসব তো পছন্দ করতে চেষ্টা, তুমি সব ভুলে যাচ্ছ। না না, আমি জানি না কিছু, আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না প্লিজ। এই বলে দৌড়ে কিচেনের দিকে চলে গেল শ্রেষ্ঠা। আমি তো হতবাক হয়ে তাকিয়ে আছি ও যাওয়ার দিকে। শ্রেষ্ঠার সাথে বিয়ের কয়েকদিন আগে ওই ঘটনাগুলো একবার কি করে ভুলে যেতে পারলো। শ্রেষ্ঠা বরাবরই একটু ভীতু প্রকৃতির। বাঘের পুতুলের সাথে বিয়ে দেখলে সে যে কী কাজটা করেছিল, আমরা তো হেসেই একদম হট্টগোল। এ তো দুয়ে দুয়ে চার মিলছে না, এ তো চেষ্টাই মনে হচ্ছে না। তাছাড়া ওকে যাই জিজ্ঞাসা করি কেমন যেন সবসময় ভয় চুপসে থাকে। এমন এমন হলে আমি তো বুঝতেই পারছি না যে এটা কার সাথে কী। চেষ্টার সাথে বিয়ে হয়েছে আমার প্রায় 1 সপ্তাহ আগে, কিন্তু অনেক আগে থেকে আমি ওকে চিনি। আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল। হয়তো ওর আর আমার বয়সের আচার ব্যবহার প্রকৃতি কোনো কিছুই তেমন ম্যাচ করে না, কিন্তু ওর শিশুসুলভ আচরণ, ওর উড়ন্তপন আমাকে আকৃষ্ট করে। তাই তো শ্রেষ্ঠাকে ভালোবেসে ফেলি। শ্রেষ্ঠার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে জলের মতন পরিষ্কার। শ্রেষ্ঠার প্রতি এই অদ্ভুত ব্যবহার সত্যিই বিচলিত হয়ে উঠি আমি। এই সত্যিটা আমার শ্রেষ্ঠা কি বোঝে না? দুপুরবেলা আমি বেডরুমে বসে অফিসের কিছু কাজ করছি, শ্রেষ্ঠা নিজের ড্রয়িং রুমে। কাজ করতে করতে একটা কণ্ঠস্বর ভেসে আসলো আমার কানে। আমার অফিসের এক কলিগ এসেছে আমার বাড়িতে, আর আমাকে কিছু ইনফর্ম করার আগেই ও আমার কাছে কিছু ফোল্ডার রেখে গিয়েছিল। এই পরিস্থিতিতে কাজটা ফেলেও যেতে পারছি না, কিন্তু কিছু একটা বলছে, আমি সেটা বুঝতে পারছি। ভারী সিদ্ধান্ত। এটা তুমি আগে কেন বুঝতে পারোনি? আমার এই কলিগ যখনই আসে আমাকে একটা ফোন করে আসে। আজকে উইদাউট এনি ইনফরমেশন হঠাৎ করে সে চলে এসছে। কি ব্যাপার আমি তো কিছু বুঝতেও পারছি না। আর এদিকে যে কাজটা করছে, এই কাজটা ফেলে যে আমি নিচে যাব, কী যে হচ্ছে। আমি ওদের কথা শোনার চেষ্টা করছি। বৌদি, সিদ্ধার্থ কোথায়? ওর সাথে আমার দেখা করার খুব দরকার। আমার ডাকনাম সিদ্ধার্থ। অফিসে এই নামেই বেশিরভাগ লোক আমাকে ডাকে। আর শ্রেষ্ঠাই এটা উদ্দেশ্য করে নিশ্চয়ই আমাকে বলছে। সিদ্ধার্থ? সিদ্ধার্থ আবার কে? নাম শুনে আকাশ থেকে পড়ার মতো শ্রেষ্ঠার কণ্ঠস্বর। আপনি কি বলছেন বৌদি? এখন বলবেন আপনি আপনার হাজবেন্ডকেই চিনতে পারছেন না? ও, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা শুনে মনে ছিল না। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। শ্রেষ্ঠা সিঁড়ি দিয়ে উঠে আসতে আসতে আবার একটা খটকা। আমার ডা বাড়িতে ডাকনাম সিদ্ধান্ত, এটা তো জানতো। আর অফিস কলিগরা এই নামেই ডাকে, এমনকি বিয়ের আগে শ্রেষ্ঠাও এই নামে ডাকতো। আমার নামটা শুনে ও এমন একটা পরিচয় দিল, এমন একটা ভাব করলো যেন আমার এই নামটাও প্রথম শুনেছে। এসব কী হচ্ছেটা কি আমি কিছু বুঝতেই পারছি না। টেনশনে মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে যাবে এইবার আমার। এসব একটার পর একটা জটিলতম প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। এসব কি ঈশ্বর আমার সাথে করছে? সকালবেলা শ্রেষ্ঠার বিয়ের আগের ঘটনাগুলো মনে করতে পারছে না, এখনও ও আমার নাম মনে করতে পারছে না। আমি তো ওর হাজব্যান্ড হই, নিজের হাজব্যান্ডের সব কিছুও ভুলে গেল। ও কি ও কি শ্রেষ্ঠা নাকি অন্য কেউ? ভাবনার রেশ কাটতে না কাটতে শ্রেষ্ঠা রুমে এসে ঢুকে পড়লো। আমি ওর সাথে নিচে গেলাম। তারপর কলিগের সাথে কথা বলতে বলতে একটু বাইরে বেরোনো। বাড়ি ফিরলাম, একটু লেট হলো। ড্রয়িং রুমে দেখি মিছিল বসে আছে, মোবাইল ঘাঁটছে। কি হলো, সারাদিন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কি ভুলে গেলি? তোর বৌদি কোথায়? জানি না তো, মিছিল একটু বিরক্ত সহকারে বলল। আবার মোবাইল নিয়ে কাজ করছে। কি হলো, কি দেখছিস এত মনোযোগ দিয়ে? একটা গল্প বই পড়ছি। গল্প? কি গল্প? না, আমার একটা ব্ল্যাক লিস্টে একটা গ্রুপ আছে, সেগুলো দেখছি। হুম। তা আমি শ্রেষ্ঠাকে নিচের ফ্লোরে খুঁজে না পেয়ে আবার ওপরে গেলাম। শ্রেষ্ঠা কোথাও দেখতে পাচ্ছি না।
হঠাৎ দেখি বাথরুমের দরজার ভেতর থেকে লক করা। শ্রেষ্ঠা তার মানে ভেতরেই আছে। তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে বাথরুমের দরজায় প্রেশার দিতেই ভেতর থেকে শ্রেষ্ঠা বেরিয়ে এলো। আমাকে দেখেই আমরা দুজনে লুটোপুটি করে মাটি থেকে ধাক্কা খেয়ে পড়লাম। শ্রেষ্ঠা আমার নিচে আর আমি ওর ওপরে। আর এই মুহূর্তে শ্রেষ্ঠা আমার ঠিক সমান্তরালে। ওর শরীর থেকে সাবানের সুগন্ধ আমার নাকে এসে পড়ছে। আমার চোখ জুড়ে শ্রেষ্ঠার ঘাড়ের পেছনের দিকে আমি মুখ বোলাতে শুরু করলাম। শ্রেষ্ঠার ঘাড়ের দিকে একটা জন্ম দাগ ছিল। ও নিজেই আমাকে ওই দাগটা দেখিয়েছিল। এমনকি বিয়ের আগেও একবার ছেলে মানুষি করে আমাকে দেখাতে এসেছিল। বিয়ের পরে শ্রেষ্ঠার সাথে আমার সেই রকমভাবে ইন্টিমেসি হয়নি, কারণ আমাদের শারীরিক সম্পর্ক হলেও সেটা জাস্ট অন্ধকারে কোনো একটা দায়সারাভাবে। আর তার পরপর এমন ঘটনা ঘটছে, সেভাবে পরিস্থিতিও আসছে না। কিন্তু ওর জন্মদাগটা গেল কোথায়? আমাকে ঠেলে ফেলে দিয়ে শ্রেষ্ঠা উঠে পড়ল। শ্রেষ্ঠা তারপর বাথরুম থেকে দ্রুত বেরিয়ে গেল। আমাকে হতবাক করে দিচ্ছে। আমি তোর হাজব্যান্ড হই নাকি? এই কারণে কি ওর এত দূরত্ব? আমার পুরো ব্যাপারটা যেন একটু একটু পরিষ্কার হচ্ছে। আসলে শ্রেষ্ঠা সে নয় যার সাথে আমার দুবার দেখা হয়েছিল। তার মানে ওরা দুজনে এক নয়, সম্পূর্ণ আলাদা দুটো সত্তা। আর আমি যাকে এতদিন শ্রেষ্ঠা বলে ভেবে আসছি, সে শ্রেষ্ঠা নয়, সে আমার বাবার চেনা কেউ। এসব এসব কী ভাবছি? আমি ভাবতে ভাবতে মনে হচ্ছে আমি আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি কি সত্যটা বার করতে পারবো? এর মধ্যে কতটা ঠিক কতটা বেঠিক আমি কিছুই জানি না। এ তো মনে হচ্ছে পুরোটা কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। কিন্তু সত্যটা যে আমাকে বার করতেই হবে। অগুবধূ সুন্দরীর ২য় অধ্যায় আজ সমাপ্ত। এটা আরও কন্টিনিউ হবে। আগামী অধ্যায়ের জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন, খুব শিগগিরই আসছি। ধন্যবাদ।